সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নতুন আয়োজন, স্বাস্থ্য বিষয়ক নতুন আয়োজন রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ারের প্রথম পর্বে। রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ার, প্রিয় দর্শক, অনুষ্ঠানের নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই আয়োজনটি ডায়াবেটিস রোগীদেরকে ঘিরে, অর্থাৎ ডায়াবেটিস রোগীদের বিভিন্ন রকম সমস্যা এবং সেটির সমাধান নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আলোচনা হবে। আর এই আয়োজনের প্রথম পর্বে আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত হয়েছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এন্ডোক্রাইনোলজিস্ট, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের জীবন্ত কিংবদন্তি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক পাঠান স্যার, প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, সাবেক অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রাজ টিভির ডায়াবেটিস বিষয়ক নতুন আয়োজন রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ারের প্রথম পর্বে আমাদের মাঝে যুক্ত হবার জন্য। ধন্যবাদ ডক্টর বাসুদেব সাহা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রাজ টিভির পক্ষ থেকে। আমি দর্শক শ্রোতা যারা আমার অনুষ্ঠান শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভরাত্রি জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই কার্লিনা অ্যান্ড কার্লিনা এম। আমাদের মাঝে আপনারাও সরাসরি এই আলোচনায় যুক্ত হতে পারবেন এবং ডায়াবেটিস নিয়ে বিশেষ করে আজকের যে আলোচনাটি আপনাদের জন্য আমরা রেখেছি, আর সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের কোভিড-19 ভ্যাকসিন বিষয়ে সতর্কতা। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে কোভিড পরবর্তী যে ভ্যাকসিনের যে বিষয়টি এখন সবার মধ্যেই এক ধরনের প্রশ্ন, এক ধরনের দ্বিধা, এক ধরনের দ্বন্দ্ব, যে আমি ভ্যাকসিন নিব কি নেব না, আমার যদি ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে আমার ভ্যাকসিন নিলে কোনো ক্ষতি হবে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই যে একটি ধূম্রজাল, এই ধূম্রজালের অবসান ঘটানোর চেষ্টা করব আমাদের আজকের এই আলোচনায়। অতএব আপনাদের মধ্যেও যদি এই জাতীয় কোনো প্রশ্ন থাকে সরাসরি স্যারকে প্রশ্ন রাখতে পারবেন। আর এজন্য যেটি করতে হবে, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে আপনি ফোন করে সরাসরি স্যারের কাছ থেকে আপনি আপনার পরামর্শ পেতে পারবেন। এছাড়াও রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে অবশ্যই আপনি আপনার প্রশ্নটি করতে পারবেন। আর চলুন দর্শক, চলে যাই মূল আলোচনায়। স্যার, শুরুতেই একটু আসতে চাই যে যেহেতু ডায়াবেটিস এটি একটি কমন সমস্যা, বাংলাদেশের মানুষের অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত আছে। শুরুতে একটু জানতে চাই যে এই করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে ডায়াবেটিস রোগীরা কি কারণে একটু বেশি ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ ডক্টর বাসুদেব কুমার শাহ। দেখুন, ডায়াবেটিস একটা মহামারী রোগ হিসেবে চিহ্নিত, ফার্স্ট মহামারী হিসেবে চিহ্নিত, অসংক্রামক ব্যাধি হিসেবে। আমরা জানি মহামারী বলতে সংক্রামক ব্যাধি বোঝায়, সেক্ষেত্রে অসংক্রামক ব্যাধি হিসেবে প্রথম রিকগনিশন পায় ডায়াবেটিস মেলিটাস। কারণ যে হারে রোগীর সংখ্যা বাড়ছে, প্রিভিলেন্স বাড়ছে সারা পৃথিবীতে এবং একই সঙ্গে বাংলাদেশেও তাই। যদি একটা একটা অল্প কথায় যদি একটা পরিসংখ্যান দেই তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা পরিসংখ্যান ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের মতে 84 লক্ষ। এটা বেড়ে দাঁড়াবে 2045 সালে 1,60,00,000। এটি আপনি বুঝতে পারছেন যে কি হারে ডায়াবেটিস রোগী বাড়তে পারে। কারণ হিসেবে যেটা আছে আমাদের যেটা জেনেটিক ফ্যাক্টর যাই থাকুক না কেন, বংশগত কারণ যাই থাকুক না কেন, এথনিসিটি হিসেবে যাই থাকুক না কেন, রেপিড আরবানাইজেশন, যেটা আমাদের ইকোনমিক যে গ্রোথ হচ্ছে, যার কারণে রেপিড আরবানাইজেশন হচ্ছে, মডার্নাইজেশন হচ্ছে, সব ক্ষেত্রে সেক্ষেত্রে নগরায়নের কারণে আমাদের খাদ্যাভ্যাসে বিরাট পরিবর্তন সাধিত হচ্ছে। সেই সঙ্গে আমাদের কায়িক পরিশ্রমের সুযোগ সুবিধা কম হচ্ছে এবং খাদ্য অভ্যাসের পরিবর্তন শুধু খালি কম্পেল হচ্ছে আমাদের পক্ষে, যে সুস্বাস্থ্য খাবার পরিবর্তে আমরা অস্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুড খাবারের প্রবণতা বাড়ছে এবং খেতে বাধ্য হচ্ছে বিভিন্ন কারণে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের সুযোগগুলি কমে যাওয়ার কারণে আমরা কায়িক শ্রমের সুযোগ আমাদের কমে যাচ্ছে, যার কারণে আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, মেয়াদ বৃদ্ধি পাচ্ছে, ভুঁড়ি বৃদ্ধি পাচ্ছে, পেটের মেয়াদ বৃদ্ধি পাচ্ছে। এই কারণগুলো সাথে জড়িত হয়ে যেন আবার যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম সেটা আন্ডার ওয়েট ছিল, মার পুষ্টি ঠিকমতো ছিল না, সেখানে আমাদের পেনক্রিয়াসের যে প্রোগ্রামটা হয়, ইনসুলিন তৈরি করার ক্ষমতা কমে যাচ্ছে, অনেক দিক দিয়ে ইনসুলিন কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে সব মিলিয়ে প্রবণতা বাংলাদেশের রোগী বাড়ছে এবং সংক্রামক ব্যাধি কমে যাওয়ার কারণে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, যে টোটাল পপুলেশন ডায়াবেটিস এই কারণে আমাদের ভয়াবহতা লাভ করছে। এই ক্ষেত্রে যে মহামারী যে বললাম অসংক্রামক ব্যাধি হিসাবে,
ঠিক একইভাবে সংক্রামক ব্যাধি হিসেবে যে মহামারী চিন্তা করি, বর্তমানে কোভিড কিন্তু বিদ্যমান সারা পৃথিবীতে, এবং বাংলাদেশেও কিন্তু সেটা বিদ্যমান, সেটা আমরা সবাই মোটামুটি জানি। তাহলে একদিকে অসংক্রামক ব্যাধি মহামারী, অন্যদিকে সংক্রামক ব্যাধি মহামারী, দুটো কিন্তু উৎপত্তিভাবে জড়িত হয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন এবং একটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে আসছে। এবং ডায়াবেটিস রোগী যদি তার কোভিড আক্রান্ত হয়, কেন তার এই রিলেশনটা বেশি আসছে? কারণ আমরা জানি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার কারণে আমাদের শরীরে বিভিন্ন সিস্টেম এগুলি কিন্তু আমার এফেক্টেড হয়। তার মধ্যে একটা সিস্টেম বডিতে আছে, সবাই জানে, রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেমটাকে ইমিউন সিস্টেম বলে থাকি। এই ইমিউন সিস্টেম প্রতিটা পদক্ষেপে আমার যেটা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিন্তু প্রভাব বিস্তার করে এবং এটাকে দুর্বল করে দেয়। অন দ্য আদার হ্যান্ড, এই দুর্বলতার কারণে যখন কোনো ইনফেকশন যদি আমাদের শরীরে ঢুকে, সেটা যদি সংক্রামক ব্যাধি হিসাবে ব্যাকটেরিয়া হোক বা অথবা ভাইরাসই হোক, তাহলে এই যে প্রতিরোধ ক্ষমতা যে ভেঙে পড়লো বিকজ অফ দ্য আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে, তাহলে রোগটা আমাকে বেশি, তার প্রবলেমটা যেটা, যে শরীরে যে পরিবর্তনগুলি আসবে সেই পরিবর্তনগুলি মারাত্মক আকার ধারণ করবে। এখন ডায়াবেটিসের কারণে আমরা আক্রান্ত বেশি হচ্ছে কিনা এটা কিন্তু পরিসংখ্যান এখনো নাই, ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য নন ডায়াবেটিক। কিন্তু ডায়াবেটিস যদি আক্রান্ত হয় তাহলে তার অবস্থান আরো সিরিয়াস হয়, মারাত্মক আকার ধারণ করে, মৃত্যু ঝুঁকি বাড়ে এবং হসপিটালে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেক বাড়ে। সেই হিসেবে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আমার কোভিড আক্রান্ত রোগীদের অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড, যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন, ডায়াবেটিস রোগী হোক নন ডায়াবেটিক রোগী হোক, আমাদের আবার একই কারণে ইমিউন সিস্টেমের উপর আবার সে প্রভাব বিস্তার করে কোভিড-19 বিভিন্নভাবে, ইনডাইরেক্টলি বিভিন্ন স্টেপ যেগুলি আছে, পদক্ষেপ যেগুলি আছে, বিভিন্ন শাখা প্রশাখা যেটা ইমিউন সিস্টেমে আছে, প্রত্যেকটা শাখা প্রশাখায় কিন্তু কোভিড-19 কিন্তু আক্রান্ত হয়। দুই দিকে কিন্তু আমার এই প্রতিরোধ ক্ষমতাটা ভঙ্গুর হয়ে যায়। এই প্রতিরোধটা ভেঙে করার কারণে ডায়াবেটিস কোভিড একসঙ্গে যখন জড়িত হয়, তখন কিন্তু রোগটা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে আসে। অনেক অনেক ধন্যবাদ স্যার। মূল কথা যে জিনিসটা বুঝতে পারলাম প্রিয় দর্শক স্যারের আলোচনা থেকে, যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত এবং ডায়াবেটিস রোগী যদি সেই ক্ষেত্রে বাড়তি হিসেবে যোগ হয়, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কম থাকে। ইমিউনোলজিক্যালি তাদের ইমিউন সিস্টেমটি অনেক দুর্বল থাকে, যে কারণে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যদি করোনা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে জটিলতাগুলো একটু বেশি। অতএব সেই জায়গাগুলোতেই স্যার আপনার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম যে সতর্কতা অবলম্বন করতে হবে। তো স্যার আমরা একটু যদি এই পর্যায়ে জানতে চাই যে ভ্যাকসিন নিয়ে এখনো কিন্তু অনেক সংশয়। প্রতিদিনই স্যার আমার 10 থেকে 15টা ফোন রিসিভ করে বলতে হয়, বা তারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করেছে, শেষ বেলাতেও কেন যেন একটি শঙ্কা, বলছে যে আমি তো রেজিস্ট্রেশন করেছি, ডেট পড়েছে, ভ্যাকসিন দিব কিনা। আজকেও অন্তত 10 জন আমাকে ফোনে জিজ্ঞেস করেছে, আত্মীয় স্বজন পরিচিত। তো এই যে শঙ্কাটা কি কারণে হঠাৎ করে তৈরি হলে বলে আপনি মনে করছেন? যে ভ্যাকসিনের জন্য মানুষ এতদিন ওয়েট করছিল, অথচ সেই ভ্যাকসিন আসার পর নিতে কেন এত সংশয়, নিতে কেন এত ভয়? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা উত্থাপন করার জন্য। আমি আগেই বলেছি ডায়াবেটিস রোগী সেটা নিয়ন্ত্রিত থাকুক বা অনিয়ন্ত্রিত থাকুক, তার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, উইক হয়ে পড়ে। অন দ্য আদার হ্যান্ড কোভিড-19 আক্রান্ত রোগীদেরও ওই একই সিস্টেমের উপর তার অ্যাটাকটা হয় এবং সেটা আরো দুর্বল করে এবং রোগটাকে মারাত্মক আকার ধারণ করে মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে। সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের শুধু খালি এটা না, তার সাথে যদি আদার কোমরবিড কন্ডিশন থাকে, যেমন ওবেসিটি থাকে, হাইপারটেনশন থাকে, ডিসলিপিডিমিয়া থাকে, করোনারি আর্টারি ডিজিজ থাকে, তাহলে এই কিডনি ফাংশন যদি খারাপ থাকে, তাহলে এই দুর্বলতাটা, ইমিউন সিস্টেমের দুর্বলতা আরও কিন্তু প্রকট হয়। তাহলে ডায়াবেটিস একাই, তার সাথে আদার কোমরবিড কন্ডিশন যদি যুক্ত হয়, তাহলে আমাদের ইমিউন সিস্টেম বেশিরভাবে নাজুক হয়ে যায় এবং কোভিড দ্বারা আক্রান্ত হওয়ার কারণে আরও নাজুক সৃষ্টি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যায়। এই জন্য বলা হয় যে ডায়াবেটিস রোগী যে কোনো সংক্রামক ব্যাধি যেটা আছে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, মারাত্মক আকার ধারণ করা বেশি। শুধু খালি কোভিডের কথা চিন্তা করলে হবে না, নিউমোনিয়া হতে পারে বেশি, ইনফ্লুয়েঞ্জা বেশি হয়, মারাত্মক আকার ধারণ করে, হেপাটাইটিস মারাত্মক আকার ধারণ করে, এইচআইভি বেশি হওয়ার সম্ভাবনা থাকে, টিবি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। অর্থাৎ এনি টাইপ অফ ইনফেকশন ডায়াবেটিস রোগীদের যদি আমি কম্পেয়ার করি নন ডায়াবেটিস থেকে কিন্তু অনেক বেশি হয়। সেই হিসেবে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, WHO,
আদার ইন্টারন্যাশনাল বডি যারা আছেন তাদের একমত হলো তারা সবাই মিলে যে ডায়াবেটিস রোগীদের সংক্রামক ব্যাধি প্রতিরোধ করার যে সিস্টেমগুলি আছে প্রত্যেকটা কিন্তু অবলম্বন করতে লাগবে। যে সংক্রামক ব্যাধি প্রতিরোধের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ভ্যাকসিন। সেটা হলো ইনফ্লুয়েঞ্জা, ফ্লু বা নিউমোনিয়া ভ্যাকসিন নয়, হেপাটাইটিস ভ্যাকসিন নয়, হেপাটাইটিস আবার এইচআইভি ভ্যাকসিন, সব ধরনের ভ্যাকসিন, মাম্পস, মিজেলস, সব ধরনের ভ্যাকসিন কিন্তু নেওয়ার অগ্রাধিকার তারা পোষণ করে এবং সেটা অলি তারা কিন্তু এটা রিকমেন্ডেশন করে আসছে ডায়াবেটিস রোগীদের অন্যান্য ভ্যাকসিন নেওয়া উচিত যেগুলি সংক্রমণ ব্যাধি প্রতিরোধযোগ্য। সেক্ষেত্রে কোভিড যেটা আছে, কোভিডে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিউর ট্রিটমেন্ট কিন্তু নেই, এখন পর্যন্ত আমরা পাইনি। এখন তো জানা যাচ্ছে না এটা কিভাবে আমরা এটাকে নির্মূল করব বা কিউর করবো একবার আক্রান্ত হলে। কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কিউর থেকে যদি প্রিভেনশন করতে পারি দ্যাট ইজ মোর কস্ট ইফেক্টিভ, এবং সেটা মাস পিপলের উপর আর বেশি প্রভাব বিস্তার করবে হেলথ সেক্টর থেকে। তো সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে, যাতে প্রিভেনশন ইজ বেটার অ্যান্ড কস্ট ইফেক্টিভ, যেটা হলো প্রতিরোধ করা যায়। এই জন্যই এবারকার স্লোগান যদি আপনি দেখেন আমাদের ডায়াবেটিক অ্যাওয়ারনেস ডে যেটা সামনে 28শে ফেব্রুয়ারি আসছে, সে কিন্তু আমরা এই একই বিষয় নিয়ে আমরা কথা বলছি, ডায়াবেটিস এবং কোভিড রোধে বাঁচবে জীবন। ডায়াবেটিস কোভিড প্রতিরোধে বাঁচবে জীবন। যেন প্রতিরোধের ডায়াবেটিসকে আমরা কমাইতে পারি প্রতিরোধ করে, প্রিভেনশন করে, ঠিক তেমনি আমরা আমরা যেটা কোভিড-19কেও আমরা প্রতিরোধ করে আমরা অনেকখানি কমাইতে পারি। একটা হলো শিষ্টাচার মেনে চলে, যেটা WHO মতে যেটা আমরা যেসব শিষ্টাচার স্টেপগুলি আছে সেটা মেনে চলি, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো ভ্যাকসিন। এই ক্ষেত্রে ভ্যাকসিন অনেক এসেছে, চড়াই উত্তরায় পার হয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন পার্টস অফ দ্য ভাইরাসকে নিয়ে তারা কোভিড ভ্যাকসিন তৈরি করেছে, এবং সেটা এখন পর্যন্ত দেখা গেছে কোনো এমন কোনো মৃত্যু ঝুঁকিপূর্ণ কোনো সাইড ইফেক্ট কিন্তু এখনো আসেনি। সেক্ষেত্রে যদি অন্য মানুষ যদি কোভিড-19 ভ্যাকসিন নিয়ে ভালো থাকতে পারেন, প্রতিরোধ করতে পারেন ডায়াবেটিসের জন্য, এটা আরও অগ্রাধিকার, কারণ তার ইনফেকশন হওয়ার চান্স বেশি, মারাত্মক হওয়ার চান্স বেশি। সো এখানে কোনো দ্বিমত হওয়া উচিত না। সুগার নিয়ন্ত্রণ থাকুক বা সুগার নিয়ন্ত্রণ নাও থাকুক, অথবা আদার কমোডিটি কন্ডিশন থাকুক বা না থাকুক, এভরি ডায়াবেটিক পেশেন্ট হ্যাজ এভরি প্রায়োরিটি to take vaccine, not only corona vaccine, but also other vaccine which can be preventable by vaccine. অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা একজন দর্শকের ফোন নিতে চাই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আপনাকে স্বাগত রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ারের প্রথম পর্বে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মারুফ বলছি ঢাকা থেকে। একটু জোরে বলুন। জি, আমি মারুফ বলছি ধানমন্ডি থেকে, ঢাকা ধানমন্ডি থেকে। ধানবাড়ি থেকে মারুফ বলছেন, বলুন আপনার সমস্যাটা কি? যে সমস্যা হচ্ছে যে আমার আব্বু বয়স 70, উনি হচ্ছে গত 3 দিন আগে উনি হচ্ছে ডায়াবেটিস রোগী, উনি গত 3 দিন আগে করোনা টিকা দিচ্ছে। এখন ওনার কি অবস্থা হতে পারে, আমি তো একটু টেনশনে আছি আর কি ওনাকে নিয়ে। আচ্ছা, তার কি কোনো করোনার টিকা দিবেন এই তো, না নিয়েছেন অলরেডি? অলরেডি 3 দিন আগে স্যার করোনার টিকা নিয়েছেন। তার আব্বু ডায়াবেটিসেও আক্রান্ত। এমত অবস্থায় তার কোনো সমস্যা ভবিষ্যতে হতে পারে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছেন। অবশ্যই নয়, অবশ্যই না, কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নাই। যে নন ডায়াবেটিক পার্সন যদি ভ্যাকসিন নিয়ে কোনো প্রবলেম না হয়, ডায়াবেটিসের কোনো প্রবলেম হবে না। নন ডায়াবেটিস রোগীদের ভ্যাকসিন নিলে যে সামান্যতম টুকটাক জ্বর, আমার মেলেজ, লেথার্জিক ভাব, শরীর ব্যথা আসতে পারে, এবং ডায়াবেটিস রোগীতেও সেটা আসতে পারে। কিন্তু এরকম মারাত্মক ঝুঁকি যেটা অন্য বেলা নাই, ডায়াবেটিস বেলা ভ্যাকসিনের কারণে অবশ্যই হবে না। অনেক ধন্যবাদ। আমরা স্যার অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি এবং প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই কারণে যে আমাদের দর্শকরা কত সতর্ক এবং কত কিছু জানতে চায়। সুস্মিতা দেবনাথ তিনি জানতে চেয়েছেন, স্যার যারা ডায়াবেটিসে আক্রান্ত সে সমস্ত রোগী ভ্যাকসিন নেওয়ার জন্য কোনো পূর্ব প্রস্তুতি রয়েছে কিনা, বিশেষ করে যিনি মর্নিং ডোজে ইনসুলিন পান তিনি কি ইনসুলিন নিয়ে ভ্যাকসিন নেবেন, নাকি ইনসুলিন নেওয়ার মানে আগেই ভ্যাকসিন নেবেন, এই বিষয়টা জানতে চেয়েছেন। স্যার ইনসুলিনের সাথে ভ্যাকসিন আগে দেওয়া পরে দেওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা? অবশ্যই নয়। আমি খাওয়ার আগে বা খাওয়ার পরে যেমন সম্পর্ক নেই, ইনসুলিন দিয়ে যায় বা ইনসুলিন না দিয়ে যায় কোনো সম্পর্ক নেই। ইনসুলিনের সাথে এটা কোনো সম্পর্ক নেই। ইনসুলিনের সাথে সম্পর্ক হলো সুগার কন্ট্রোলের সাথে, ভ্যাকসিনের সাথে কোনো প্রভাব বিস্তার করবে না, তার অ্যাক্টিভিটি বা তার অ্যাকশনে কোনো প্রভাব বিস্তার করবে না।
আরো একজন দর্শক ফয়সাল শেখ, তিনি যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, লিখেছেন স্যার, করোনার ভ্যাকসিন দিলে ডায়াবেটিস লেভেল বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অ্যাবসলিউটলি না। বরঞ্চ আপনি যদি করোনা আক্রান্ত হন, আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাবে, কারণ একই সিস্টেমের উপর তারা কাজ করে। কারণ যে ডায়াবেটিস রোগী করোনা আক্রান্ত হলেন, এই ভাইরাসটা কিন্তু ডায়াবেটিসকে অনিয়ন্ত্রিত করে দেয়। কিভাবে করে দেয়? একটা হচ্ছে তার খাওয়া দাওয়া ঠিক থাকে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক থাকে না, ইনসুলিন দেওয়া থাকে না, খাওয়ার অরুচি থাকে, বিভিন্ন কারণে ইনসুলিন নিতে পারে না বা খাবার বড়ি খেতে পারে না। একভাবে স্ট্রেস স্ট্রেইন একটা আরেকটাই বিষয়, যেখানে কোনো ইনফেকশন হলে আমার যা কাউন্টার রেগুলেটরি হরমোন গুলিতে হয় সেগুলি বেড়ে যায়, অনিয়ন্ত্রিত করে। তাছাড়া ডাইরেক্টলি করোনা ভাইরাস আমার পেনক্রিয়াসের যে কোষ থেকে ইনসুলিন তৈরি হয় তাকে নষ্ট করে, কার্যক্ষমতা কমায় দেয়, মৃত্যু নিয়ে যায় কোষগুলিকে, ইনসুলিন আর তৈরি ক্ষমতা আরো কমে যায়। এছাড়া করোনা ভাইরাসের কারণে যে শরীরে রাসায়নিক পদার্থগুলি তৈরি হয় সেগুলো কিন্তু ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায়। সো একজন ডায়াবেটিস রোগীর নিয়ন্ত্রণ থাকলে কোভিড আক্রান্ত অনিয়ন্ত্রিত হয়ে যাবে। এবং যার ডায়াবেটিস হয় নাই, সে জানে না তার ডায়াবেটিস আছে, কিন্তু তাই সে বুঝে নাই, আচ্ছা যারা আনডায়াগনোজ ছিল তাই সেটা সে লক্ষণগুলি প্রকাশ পেয়ে তার ডায়াগনোসটা চলে আসবে। অর্থাৎ প্রি ডায়াবেটিক ছিল সেই রোগীগুলো কিন্তু, আমার প্রি ডায়াবেটিক রোগীদেরও কিন্তু করোনা ভাইরাসের কারণটা কিন্তু আপনার প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিসে রূপান্তরিত হতে পারে, অথবা রিসপেক্ট অফ ডায়াবেটিস আছে তাদের বেলা কিন্তু ডায়াবেটিস আসতে পারে। নিউ অনসেট ডায়াবেটিস করোনা আক্রান্ত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যদিও এখনো পুরোপুরি স্ট্যাটিস্টিক আমরা ওয়ার্ল্ড ওয়াইড পাই নাই, কিন্তু দেখা গেছে যে যারা ডায়াবেটিস ছিল না, করোনা আক্রান্ত কারণে তাদের ডায়াবেটিস হয়েছে। এটা কি চলে যাবে বা সাময়িকভাবে হয়েছে? লং টার্ম স্টাডি ফলো আপ উইল সে। সো কারণ চিন্তা করলে ডায়াবেটিস রোগী অবশ্যই টিকা দেওয়ার একটা। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আরো একজন দর্শককে ফোনে যুক্ত করতে চাই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ারে। ধন্যবাদ। আমি নাদিম বলছিলাম মিরপুর থেকে। ভালো লাগছে আজকে নতুন একটি অনুষ্ঠান আজকে আয়োজন করেছে। ধন্যবাদ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে আমার একটি আয়োজন করার জন্য। আর ভালো লাগছে স্যারকে দেখে, স্যার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছে, ডায়াবেটিস রোগী এবং করোনা ভ্যাকসিন নিয়ে। স্যারের কাছে আমার যে প্রশ্নটি স্যার, সেটি হচ্ছে আমরা দেখছি বাংলাদেশে ভ্যাকসিন এসেছে এবং সবাই ভ্যাকসিন নিচ্ছে। যারা ডায়াবেটিস রোগী রয়েছে তাদেরকে আসলে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আলাদা কোনো প্রিকশন মেনে চলার দরকার আছে কিনা, সেটি যদি স্যার একটু পরিষ্কার করে বলতেন। অন্য রোগীদের সাথে যে প্রিকশন আছে, যে অ্যাসেপ্টিভ প্রিকশনে ভ্যাকসিন দিতে হয়, সে ডায়াবেটিস রোগী বলে এরকম, তার আলাদা কোনো প্রিকশন নাই, খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, সুগার কন্ট্রোল না থাকুক বা থাকুক কোনো সম্পর্ক নেই, অন্য কোনো প্রবলেম আছে তা ডায়াবেটিস রোগীদের একমাত্র প্রিকশনটা হলো যদি কোনো একুট ইনফেকশন হয়, জ্বর হয়, যে কোনো ইনফেকশন কারণে, টনসিলাইটিস কারণে হতে পারে, নিউমোনিয়ার কারণে হতে পারে, ইনফেকশন কারণে হতে পারে, যে ইনফেকশন টাইম পিরিয়ডে আপনি ভ্যাকসিন নিতে পারবেন না, এই একটা পয়েন্ট। ডায়রিয়া, নোচিয়া, ভমিটিং, ডায়রিয়া হচ্ছে, সেক্ষেত্রে কথা ঠিক হবে না। যেখানে ডায়াবেটিসের কারণে আপনি হাইপোগ্লাইসেমিয়া নিয়ে ভর্তি হয়েছেন, অথবা সুগার হাই হয়ে ফুসফুসে ভর্তি সুগার কন্ট্রোলের জন্য, সেক্ষেত্রে নেওয়াটা ঠিক হবে না। সুগার কন্ট্রোল করে তখন আপনি নেওয়াটা বেটার হবে মনে করি। তো এইগুলি, এই প্রিকশনগুলি মেনে চলতে হবে। ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে আপনি যখন সুস্থ হবে তখন নেবেন। এবং ডায়াবেটিস করোনা আক্রান্ত হয়েও থাকেন, আক্রান্ত হওয়ার ভালো হওয়ার পরে অ্যাটলিস্ট 3 মাস পরে ওই ডায়াবেটিস রোগী কারণ আক্রান্ত আগে হয়েছেন, উনিও ভ্যাকসিন নিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিতে যাচ্ছি। মুশাহিদ উল্লাহ রাজু, তিনি একটি প্রশ্ন করেছেন। স্যার, আমার বয়স 58, আমার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, মানে তার 3টি সমস্যা আছে। আবার সাথে যুক্ত হয়েছে শুকনো কাশি এবং অস্টিও আর্থ্রাইটিস। এমত অবস্থায় আমি কি ভ্যাকসিন নিতে পারবো? জানালে উপকৃত হব। আপনার ডায়াবেটিস আছে, কোনো বাধা নাই, আপনি ভ্যাকসিন নেওয়ার, ফ্যাটি লিভার আছে, বাধা নেই কোনো ভ্যাকসিন নেবার, ব্লাড প্রেশার হাই আছে, উচ্চ রক্তচাপ, কোনো বাধা নেই আপনি ভ্যাকসিন নেবার, আর্থারাইটিস আছে, কোনো বাধা নেই ভ্যাকসিন নেওয়ার। শুধু কাশি যেটা আপনার আছে, শুকনো কাশি, আপনি জানেন না শুকনো কাশিটা কেন হলো, নিশ্চয়ই কোনো ইনফেকশন থাকতে পারে, অত না থাকতে পারে, আর যে কারণে হইতে পারে। সেটা আপনি এই জায়গাটাকে আপনি আরো ক্লিয়ার করে নেন। যদি কোনো ইনফেকশন থাকে, ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে দেন ইউ টেক ভ্যাকসিন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি সুন্দর একটি ব্যাখ্যা পেয়েছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ভাইয়া, আমার নাম আহসান হাবিব। আমি বলতে চাচ্ছিলাম যে আমার রিসেন্টলি টিবি আছে, হ্যাঁ, টিবির ওষুধ চলছে আমার, পাশাপাশি আমার ডায়াবেটিসও আছে। আমি এই অবস্থায় এই করোনা ভ্যাকসিন নিতে পারবো কিনা?
হ্যাঁ ডায়াবেটিস স্যার কারণে প্লিজ। আপনি নিতে পারবেন না, এটা ঠিক আছে, নিতে পারবেন, কিন্তু যেহেতু টিবি আছে, ইউ আর অন ট্রিটমেন্ট, এখন পর্যন্ত আপনার ডিজিজকে ইনঅ্যাক্টিভ হয়েছে আপনি বলতে পারবেন না, সো ইউ আর অন গোয়িং ট্রিটমেন্ট। সো যখন ডিজিজটা আপনি ইনঅ্যাক্টিভ হবে, আপনি ওষুধ কমপ্লিট করবেন আপনার কোর্স, ইনঅ্যাক্টিভ যখন ডাক্তার বলবে হ্যাঁ আপনার টিবিটা আন্ডার কন্ট্রোল, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন ইউ ক্যান টেক ভ্যাকসিন। বাট এখানে অ্যাক্টিভ অবস্থায় আপনি একটু মেডিসিন খাচ্ছেন, ধরে নিচ্ছি আপনি এখনো অ্যাক্টিভ অবস্থায় আছে, আপনার ডাক্তার ডিক্লেয়ার করে নাই যে আপনার আপনার টিবি সম্পূর্ণ ভালো হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের এই নতুন আয়োজন রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ারের প্রথম পর্বে আমাদের মাঝে আছেন স্বনামধন্য এন্ডোক্রাইনোলজিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক পাঠান স্যার। আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস পাওয়ার্ড বাই কার্লিনা অ্যান্ড কার্লিনা এম। আমরা আলোচনা করছি ডায়াবেটিস রোগীদের কোভিড-19 ভ্যাকসিন বিষয়ে সতর্কতা। স্যার, আমাদের মাঝে একজন চিকিৎসক যুক্ত হয়েছেন, ডাক্তার ওবায়দুল্লাহ সুমন। তিনি যুক্ত হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। একটি প্রশ্ন করেছেন, স্যার, অ্যাকুট ইনফেকশন থাকা অবস্থায় কেন করোনা ভ্যাকসিন দেওয়া যাবে না? কারণ আপনি অ্যাকুট ইনফেকশন হলে এমনিতেই আপনার বডির ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, তার উপর একটা বাড়তি চাপ পড়ে এই ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য। অন দ্য আদার হ্যান্ড, আপনি ভ্যাকসিন যখন নেবেন, সেটাই আপনার ইমিউন সিস্টেমকে আর একটু বাড়তি চাপ সৃষ্টি করবে। এই ক্ষেত্রে আপনার স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কাউন্টারেবিলিটি হরমোন অনেক বেশি আসবে। সেই জন্য বলা হয় একুট ইনফেকশন থাকা অবস্থা আপনি বুঝতে পারবেন না যে জ্বরটা আপনার আছে, এটা কি করোনা ভ্যাকসিনের কারণে আসলো কিনা, অথবা যেটা সিজুলি সাধারণত যে কোনো ভ্যাকসিন নিতে আপনি জ্বর একটু আসতে পারে, অনেকে হাই ফিভারও আসতে পারে। সেই জন্য ভেরি ডিফিকাল্ট টু এটা ডিফারেন্সিয়েট বিটুইন দ্য টু, যে এটা একুট ইনফেকশনের জ্বর আসলো না করোনা ভ্যাকসিনের জন্য জ্বর আসলো। এই জন্য একুট ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে দেন যখন আপনি সাবসাইড করলো, ইউ আর বিকামিং নর্মাল স্টেবল, দেন ইউ ক্যান টেক। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাচ্ছি। সোভান শেখ যুক্ত হয়েছেন খুলনা থেকে। লিখেছেন, স্যার, আমার বাবার বয়স 55, আর তিনি গত মাসে করোনা আক্রান্ত হয়েছেন এবং হসপিটালে ভর্তি ছিলেন। 2 সপ্তাহ ভর্তি থাকার পর নেগেটিভ হয়েছে, কিন্তু এই চিকিৎসা চলা অবস্থায় মিথাইল প্রেডনিসোলন দেওয়ার কারণে তার ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। এখনো তিনি ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করছেন। ডায়াবেটিস কি পুরোপুরি নিয়ন্ত্রণে ভবিষ্যতে আসবে কিনা সেই বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। অবশ্যই আপনি ট্যাবলেট খাচ্ছিলেন, উনি ট্যাবলেট খাচ্ছিলেন, করোনা অ্যাটাক হয়েছে, সুগার আনকন্ট্রোল হয়ে গেছে, বিকজ দুই কারণে, একটা ইনফেকশন কারণে, কাউন্টার হরমোন বাড়ার কারণে সুগার আনকন্ট্রোল হয়ে যেতে পারে, করোনার জন্য হতে পারে আনকন্ট্রোল, যেটা আমি আগে ব্যাখ্যা দিয়েছি। তার সাথে যখন আপনি ট্রিটমেন্ট করতে গেলেন, আপনাকে স্টেরয়েড দেওয়া হয়েছে হাই ডোজে। স্টেরয়েড অলসো আপনি কাউন্টার হরমোন একটা পার্ট, সেই হিসাবে আপনার স্টেরয়েড এক্সট্রা নিয়ে বাইরের থেকে দেওয়া হয়, তাহলে সুগার আনকন্ট্রোল হয়ে যাবে। সেক্ষেত্রে ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল রাখতে হয়। সুগার কন্ট্রোল হওয়ার পরে আমি করোনা যখন আপনি ভালো হয়ে গেবেন, আবার আস্তে আস্তে আপনি আগের ট্যাবলেট ফেরত দিতে পারেন, অথবা ইনসুলিন ডোজ কমে যাবে। তারপরে আপনি আপনি আবার 3 মাস পরে, যখন সিজুলের সাথে বলা হয় করোনা অ্যাটাক হওয়ার পরে মিনিমাম 3 মাস পরে অনেকেরই আপনার আপনার অ্যান্টিবডি নাও থাকতে পারে। 3 থেকে 6 মাস বলা হয় আজকাল, যদিও লং টার্ম স্টাডি কিছু নাই। সো এই বলা মিনিমাম চিন্তা করে 3 মাস পরে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। এবং অনেক 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 ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন, রাজন আহমেদ। রাজন আহমেদ সাগর, তিনি লিখেছেন যে, স্যার, ডায়াবেটিস রোগীরা ভ্যাকসিন নেওয়ার পর সকালবেলা হাঁটতে পারবে কিনা? অবশ্যই পারবে। সাধারণত রিয়াকশন যেটা হয়, যেটা আমাদের ইমিউন রিয়াকশন যেটা হয় যে কোনো ভ্যাকসিনে, সাধারণত 8 থেকে 12 ঘন্টা পরে সাধারণত এগুলো ডেভেলপ করে, মেলেস, বডি এক, পেইন, বডি, এটা 8 থেকে 12 ঘন্টা পরে করে। সো 8 থেকে 12 ঘন্টা পরে আপনি হয়তো ফিল করবেন, তারপর ইউজুয়াল ওয়ার্ক যা করতেন আগে আপনি সেইগুলো সবই করতে পারবেন, ইভেন হাঁটতেও পারবেন। কোনো কোনো এখানে কোনো হ্যাম্পার করবে না আপনার করোনা ভাইরাস ভ্যাকসিনের ইফেক্ট হিসাবে। যেটা হবে যে 12 ঘন্টা পরে আপনার হয়তো রিয়েকশন পেতে পারেন কিছুটা, অনেকের হয় অনেকের হয় না। সেই জন্য ভিজুয়াল যে কর্মগুলি আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, এগুলো চলে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি। তুষার আহমেদ যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে। তিনি লিখেছেন, স্যার, আমার বাবার বয়স 55 বছর, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। গতকাল করোনা ভ্যাকসিন নিয়েছেন। নেয়ার পর থেকেই যেখানে ভ্যাকসিন নেওয়া হচ্ছে সেই জায়গাটি কিছুটা রেডিশ হয়েছে, জায়গাটিতে চুলকানি হচ্ছে এবং ব্যথাও করছে। এমন অবস্থায় কি করণীয়? কিছু করণীয় না, যদি ব্যথা বেশি দিয়ে হয়, অসহ্য লাগে, তো আপনি সিম্পল প্যারাসিটামল খেতে পারেন। আর ওখানে কিছু দেওয়া দরকার নেই, অ্যাটলিস্ট সাবান ইউজ করা, লোশন ইউজ করা সব নিষেধ করা হয়।
যদি আপনি দেখেন ওয়েট করেন, হয়তো এখানে ইনজেকশন দেওয়ার কারণে আপনি হয়তো বা ইনফেকশন হতে পারে, বিকজ আর অ্যাসেপ্টিভ প্রিকশন না নিলে এটা আপনি খেয়াল করতে হবে। অনেক সময় ফোড়া হইতে পারে, যে কোনো ইনজেকশন ফোড়া হইতে পারে, এখানে ফোড়া হইতে পারে, সো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। কিছু সময় তো সিম্পল রিয়াকশনে আস্তে আস্তে সাবসাইড করে যায়, কিছুই লাগে না বেশিরভাগ ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্যার, আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের সাধারণ জনগণ তাদের ভাবনাগুলো একটু জানানোর জন্য। আমরাও একটু মাঠ পর্যায়ে কাজ করেছি এবং জানতে চেয়েছি যে আমাদের সাধারণ জনগণ কে কি ভাবছে ডায়াবেটিস নিয়ে এবং এই করোনা ভ্যাকসিন নিয়ে। আমরা এই নিয়ে একটি বিশেষ পর্ব তৈরি করেছি যার নাম আহ, জনগণের ভাবনা ডায়াবেটিস এবং কোভিড ভ্যাকসিন নিয়ে। আমরা সেই অংশটুকু এই পর্যায়ে দেখাতে চাই। প্রিয় দর্শক, চলুন দেখে আসি করোনা ভ্যাকসিন এবং ডায়াবেটিস নিয়ে আমাদের সাধারণ জনগণের কি ভাবনা। ডায়াবেটিস কি সে সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আমি তো ডায়াবেটিস কি বুঝি না। কি কি কারণে মূলত মানুষের ডায়াবেটিস হয়ে থাকে বলে আপনি মনে করেন? ডায়াবেটিস জিনিসটা আমরা এতে জানি যে অনেক মানুষ নিয়ম কারোর মতো চলতে পারে না, খাওয়া দাওয়া ডায়েট করে চলে না, ওভার এক্সেস খাই ফেলায়, অনেক ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি সে সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, ডায়াবেটিসের লক্ষণগুলো সাধারণত বহুমূত্র, ঘন ঘন প্রস্রাব করা, আবার কখনো কখনো মানুষের ডায়াবেটিস বেড়ে যায়, বেড়ে গেলে পরে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। ইনসুলিন কি সেই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? ইনসুলিন আপনার যখন অগ্নাশয় প্রবলেম হয়, বয়স বাড়ার সাথে সাথে আপনার ইমব্যালেন্স হইলে তখন ইনসুলিন তৈরি কম হয়, তো এটাই সমস্যা। কোন কোন বয়সের মানুষের মূলত ডায়াবেটিস হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে বলে কোনো ধারণা আছে? 40 বয়সের ঊর্ধ্বে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আপনার কি ডায়াবেটিস আছে বা আপনি কি কখনো ডায়াবেটিস পরীক্ষা করাইছেন? কোনোদিন আমি পরীক্ষা করাই নাই, আমার লেভেলটা করি না। যাদের মূলত ডায়াবেটিস রয়েছে তারা কি করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারবে কিনা এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি যেটুক জানি, চিকিৎসকের মতামত অনুযায়ী বা চিকিৎসকের নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে ডায়াবেটিস, যেসব রোগীর ডায়াবেটিস আছে অত্যাধিক মাত্রা, তারা ভ্যাকসিন নিতে পারবে না। আর যেসব রোগীরাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণাধীন আছে এবং ডায়াবেটিসের মাপ সমান পর্যায়ে থাকে, তারা নিতে পারবে, এইটুকু আমি জানি। বাংলাদেশের কোথায় ডায়াবেটিসের খুব ভালো চিকিৎসা প্রদান করা হয় সে সম্পর্কে কি আপনার কোনো ধারণা? কিছু ধারণা আছে, বাংলাদেশে ডায়াবেটিস চিকিৎসা বাড়ামে করা হয় সবচেয়ে ভালো। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখলেন। স্যার কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। স্যার, এই যে একজন বিজ্ঞ দর্শক তিনি বললেন যে তিনি কিসের ভিত্তিতে বলেন আমি ঠিক জানি না, যে ডায়াবেটিসের মাত্রা বেশি থাকলে ভ্যাকসিন নিতে পারবে না। এই যে বললেন, এখানে কোনো যৌক্তিকতা আছে কিনা? এমন কোনো যৌক্তিকতা নাই যে আমার ভ্যাকসিন নিলে আমার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাবে বা খারাপ কিছু যাবে, এটা কোনো যৌক্তিকতা না, কিছু নাই। তবে একটা যে সত্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম বেশি জাগ্রত হয়। আর যদি নিয়ন্ত্রিত থাকে, ইমিউন সিস্টেম জাগ্রত কম হবে। তাতে মানে এটা না যে ভ্যাকসিন নিলে আমার কোনো শারীরিক সমস্যা হবে, পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হবে, দিলে কোনো কাজ হবে না। হয়তো কাজ কম হবে প্রথম দিকে, যখন সুপার নিয়ন্ত্রণ রাখবেন এই কাজটা তখন ত্বরান্বিত হবে, অ্যান্টিবডি ফর্ম তখন ত্বরান্বিত হতে পারে। কিন্তু নিয়ন্ত্রিত ভ্যাকসিন নিয়ে আমার কোনো প্রভাব কিছু নাই, পরিবর্তন কিছু নাই। এটা হতে পারে যে আমার ইমিউন সিস্টেমটা অতখানি রিয়াকশন না করতে পারে, অ্যান্টিবডি ফর্ম না করতে পারে, এটা কম করতে পারে, কিন্তু হবে না এমন কোনো কথা নেই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের সাধারণ দর্শকদের প্রতিক্রিয়াও জানলাম। এই পর্যায়ে আমাদের ফোনে অনেক দর্শক ইনবক্সে কমেন্টস করেছে, সেই কমেন্টসগুলো নেওয়ার একটু চেষ্টা করছি। একজন দর্শক লিখেছেন, স্যার প্রথম ডোজ নেওয়ার কতদিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে? এবং আরো একটি সম্পূরক প্রশ্ন লিখেছে যে প্রথম ডোজ এটি কি সঠিকভাবে প্রয়োগ হয়েছে কিনা বা এটির শরীরে কাজ করছে কিনা সেটা অ্যাসেস করার জন্য কোনো পরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা? আমার মনে হয় প্রয়োজন নেই। এটা অলরেডি ট্রায়াল হয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পর কত পার্সেন্ট ইফেক্টিভিটি আসবে বা অ্যান্টিবডি ফর্ম করবে, এবং দ্বিতীয় ভ্যাকসিন কতদিন পরে নিলে আমার ইফেক্টিভিটি আরো বাড়বে
অ্যান্টিবডি ফর্ম আরো বাড়বে। সাধারণত যেটা হয়, আমরা যেটা ভ্যাকসিন আমরা পেয়েছি বাংলাদেশের একটি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড যে ভ্যাকসিনটা আমাদের আছে সিরাম ভ্যাকসিন ফ্যাক্টরি থেকে যেটা আসছে, সেটা কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকারই ভ্যাকসিন এটা আমাদের। সাধারণত যেটা বলা হয় ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পরে সাধারণত 8 থেকে 12 সপ্তাহের ভিতরে দিলে, সেকেন্ড ডোজ দিলে আমার অ্যান্টিবডি ফর্মেশনটা আরো ভালো ইফেক্টিভলি আসবে। সেই জন্য বর্তমানে গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে 8 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ দেওয়ার জন্য, যাতে ইফেক্টিভিটি আরো বাড়ে। সো আপনি 12 সপ্তাহ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার জন্য, তবে 8 সপ্তাহ পর থেকে অনওয়ার্ড ইউ ক্যান গিভ। অনেক অনেক ধন্যবাদ। জুলফিকার আলী একটি প্রশ্ন করেছেন, স্যার যে সমস্ত রোগীদের ডায়াবেটিক ফুট এবং আলসার রয়েছে, সেই রোগীরা কি ভ্যাকসিন নিতে পারবে কিনা? স্যার দেখুন কত ধরনের প্রশ্ন আমাদের দর্শকদের। অবশ্যই নিতে পারবে, কিন্তু ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে আপনি ডায়াবেটিস ফুট হয়েছে, আলসার হয়েছে, গ্যাংগ্রিন ডেভেলপ করে গেছে, সিভিয়ার টাইপ অফ ইনফেকশন, মৃত্যুর ঝুঁকি যেখানে রয়ে গেছে, সেখানে আপনি ভ্যাকসিন আপনি এই মুহূর্তে নিতে পারবেন না। কিন্তু যখন আপনার ফুড আলসারটা কন্ট্রোল হবে, আন্ডার কন্ট্রোল হবে, শুকিয়ে যাবে, তখন আপনি ভ্যাকসিন নিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে স্যার আরো একজন দর্শক যুক্ত হতে যাচ্ছে, আমরা একটু তাকেও ফ্লোর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি রফিক বলছিলাম সাতক্ষীরা থেকে। তো আমি আপনাদের প্রোগ্রামটি দেখছি, ডায়াবেটিস নিয়ে অত্যন্ত সচেতনতামূলক একটি প্রোগ্রাম, খুব ভালো লাগছে। আসলে ধন্যবাদ আসলে এর জন্য। আমার প্রশ্নটা হচ্ছে স্যারের কাছে যে ডায়াবেটিস কোন বয়সে আক্রান্ত মানুষ হতে পারে, এই একটা বিষয়, এবং সেক্ষেত্রে সে যদি আক্রান্ত হয়ে যায় খাবারের যে সুষম বন্টন সেই বিষয়ে স্যারের কাছে একটু পরামর্শ চাচ্ছিলাম। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই স্যার এখনই উত্তর দিবেন। স্যার প্লিজ। ধন্যবাদ। ডায়াবেটিস যে কোনো বয়সে হতে পারে, সদ্য প্রসূত বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সে যে কোনো বয়সে ডায়াবেটিস আক্রান্ত হতে পারে। তবে এক এক বয়সে এক এক রকম ডায়াবেটিস। ইয়ং বয়সে যেটা হয় আমরা সাধারণত ইউজুয়ালি টাইপ 1 ডায়াবেটিস আমরা চিন্তা করে থাকি, আর যেটা মধ্যম বয়সের থেকে হয় অনওয়ার্ড, এটা সাধারণত টাইপ 2 ডায়াবেটিস চিন্তা করে থাকি। যেটা টাইপ 1 ধরন 1 ইয়ং বয়সে হয়, তাদের শরীরে গ্লুকোজ যেটা আছে ইনসুলিন তৈরি করা, সেটা মোটেই থাকে না, নষ্ট হয়ে যায় পুরো 100%। তাকে সারাটা জীবন ইনসুলিন দিয়ে সুগার নিয়ন্ত্রণ রাখতে হয়। আবার অন্যদিকে টাইপ 2 যেটা আছে সেটা ইনসুলিন তৈরি হয়, কম তৈরি হয়, যা তৈরিও কাজ করে না, তাদের বলে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে ওষুধপত্র দিয়ে আলটিমেটলি একসময় ইনসুলিন দিয়ে সুগার নিয়ন্ত্রণ রাখতে পারে। আর এটা বয়স কোনো কারণ নয়, এটা যে কোনো বয়সে আপনি আক্রান্ত হতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল, কি আর একটা জিনিস কি ছিল? স্যার আমরা এই ফাঁকে আরো একজন দর্শককে একটু সুযোগ দিতে চাই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনাকে স্বাগত রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ার অনুষ্ঠানে। আমি চুয়াডাঙ্গার জীবননগর থেকে বলছিলাম। বলুন। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বুর বয়স হচ্ছে 55 কি 60, তো ওনার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে। তো উনি এর ভিতরে আপনার 6 মাস আগে করোনাও আক্রান্ত হয়েছিলেন। তো এখন মাঝখানে সুস্থ ছিলেন, এখন মোটামুটি ওনার শরীরটা আমার একটা ঝিমঝিম ভাব, মানে দুর্বল দুর্বল লাগে। তবে আজকে প্রায় 1.5-2 বছর ধরে ইনসুলিন নিচ্ছে। এর আগে ওষুধ খেতেন, ওষুধ খাবার দেখেন শুধু ইনসুলিন নিচ্ছেন। তারপর হচ্ছে করোনার কোনো ভ্যাকসিন এরা দেওয়া হয়নি, এখন কি দেওয়া যাবে কিনা, আর ডায়াবেটিসের জন্য কি করবে এখন? স্যার প্লিজ। বুঝতে পারিনি উনি কি প্রশ্ন করতে চাচ্ছেন। প্রিয় দর্শক আপনি আপনার প্রশ্নটি একটু জোরে বলুন এবং একদম গুছিয়ে বলুন, স্যার আমারও শুনতে চাচ্ছেন। কি পয়েন্ট আমি জানতে চাচ্ছি? আর আব্বুর বয়স হচ্ছে 55 কি 60 ভিতরে। তো উনি ডায়াবেটিস আক্রান্ত অনেক দিন, জি 7-8 বছর ডায়াবেটিস আক্রান্ত। তো উনি হচ্ছে ঔষধ খেতেন এর আগে, ডায়াবেটিস হসপিটাল থেকে ঔষধ দিতেন, পরে ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসে না এবং ঔষধ গুলা খেয়ে গ্যাস্ট্রিক হতো। তো ওখান থেকে এখন ইনসুলিন দিচ্ছে, আজকে 1.5 বছর ধরে ইনসুলিন কিভাবে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মাঝখানে যে 6 মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, আক্রান্ত হওয়ার পর থেকে উনি সুস্থ আছেন। তো এখন আবার একটু শরীর মানে ঝিমঝিম ভাব, মাথা ব্যথা, সবসময় ঘুম ঘুম আসে, দুর্বল লাগে। তো আমি আবার করোনা ভ্যাকসিনও উনি এখনো নেয়নি, মানে ভয়কে নেয়নি। এখন করোনা ভ্যাকসিনকে দেবে না এভাবে থাকবে, এবং ইনসুলিন চলবে কিনা এখন? অবশ্যই ইনসুলিন চলবে,
কারণ ইনসুলিন উনি দেওয়া হয়েছে কেন, ওনার খাবার বড়ির মাধ্যমে সুগার নিয়ন্ত্রণ রাখতে পারেননি। কারণ একসময় আসবে ডায়াবেটিস রোগী যখন পুরনো হয়ে যায়, যে জীবকোষ থেকে ইনসুলিন তৈরি হয় এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। সো একসময় আসবে খাবার বড়ির মাধ্যমে আর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না, তখন খাবার বড়ি কাজ করে না, ইনসুলিন তৈরি করতে সাহায্য করে না। সাথে ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল রাখতে হবে এবং দরকার লাগে সারা জীবনে ইনসুলিন নিয়ে সুগার নিয়ন্ত্রণ রাখবেন। এখন যেটা সুগার ইনসুলিন দিয়ে নিয়ন্ত্রণ রাখছেন তার সত্ত্বেও ওনার হঠাৎ করে ঝিমঝিম করছে, দুর্বল লাগছে, নিশ্চয়ই কোনো কারণ এখানে জড়িত থাকতে পারে। সেটা ডায়াবেটিস রোগীদের সুগার কমে যেতে পারে, সেটা আপনি খেয়াল রাখতে হবে, দরকার লাগলে ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করা লাগবে, অথবা সুগারের যে কোনো মুহূর্তে হাই থাকতে পারে সেটাকেও অ্যাডজাস্ট করা লাগবে। এছাড়া ডায়াবেটিস রোগীদের বিভিন্ন রকম শারীরিক জটিলতা সৃষ্টি হয়, তার মধ্যে অন্যতম জটিলতাটা হয় আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আবার দেখতে হবে শরীরে কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে কিনা, সোডিয়াম কমে গেলে দুর্বলতা হতে পারে, আবার পটাশিয়াম কমে গেলে দুর্বল হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে, অথবা ব্লাড প্রেশার লো হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। বিভিন্ন জিনিসগুলো দেখতে হবে, ক্যালসিয়াম কমে গেলে হতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে দুর্বলতা ঝিমঝিম করতে পারে। এবং করোনা আক্রান্ত পরে অনেক রোগীর দেখা গেছে যে এই প্রবলেমগুলি, দুর্বলতা ভাব, গাটা ম্যাজ করা, এটা বডি এক, এটা কিন্তু কমতে থাকে এবং অনেকদিন পর্যন্ত এটা ভাব থাকে, এটা বলে পোস্ট করোনা ভাইরাস সিনড্রোম বলা হয়, যেটাকে লং করোনা বলা হয় এটাকে। সেই এইটা থাকতে পারে, এটা আমরা দেখতে হবে যে এটা কোনো কারণ এখানে জড়িত আছে কিনা। যদি কোনো কারণ জড়িত না হয়ে থাকে তাহলে উনি নির্দ্বিধায় আমার ভ্যাকসিন নিতে পারবেন, এনে কোনো সন্দেহ কিছু নাই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদেরকে ফোন করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমরা আলোচনা করছি আজকে ডায়াবেটিক রোগীদের কোভিড-19 ভ্যাকসিন বিষয়ে সতর্কতা। আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মা পাওয়ার্ড বাই কার্লিনা অ্যান্ড কার্লিনা এম। আমাদের মাঝে আছেন বিশেষজ্ঞ অতিথি হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক পাঠান, প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, প্রাক্তন বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা। স্যার, আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে কুসুম শিকদার। তিনি লিখেছেন, স্যার, ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা ভ্যাকসিন নিয়ে আসার পর কোনো আলাদা থাকার বিষয় রয়েছে কিনা, অর্থাৎ ভ্যাকসিন তো করোনার ভ্যাকসিনই, সেখান থেকে কোনো সংক্রমণের সম্ভাবনা রয়েছে কিনা যদি কেউ তার সংস্পর্শে এসে থাকে? যে ডায়াবেটিস রোগী করোনা ভ্যাকসিন দিয়েছেন উনি প্রোটেকশনালি তৈরি হবেন, সেখানে ভ্যাকসিনের কারণে উনি আলাদা থাকার বা আইসোলেশন থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। একটা অর্থাৎ স্যার, যদিও এটি ভ্যাকসিন বলতে এখানে করোনা ভাইরাসের যে একটি অ্যান্টিজেন তার শরীরে প্রবেশ করানো হচ্ছে, সেখান থেকে কোনো সংক্রমণের কোনো সম্ভাবনা নেই, এই বিষয়টি স্যার আপনি ক্লিয়ার করলেন। অসংক্রামক যে অ্যান্টিজেনটা দিয়ে আপনি ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে এটা অসংক্রামক। কোনো ভাইরাস, আমরা ভ্যাকসিন জানি যারা ভ্যাকসিন প্রোডাকশন যখন প্ল্যাটফর্মে যায় বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি হয়, কিছু ভ্যাকসিন ভাইরাসকে মৃত করে সেই ভাইরাস দিয়ে অ্যান্টিবডি উৎপন্ন করার চিন্তা ভাবনা করা হয়। কোনো ভ্যাকসিন আছে অনলি পার্ট অফ দ্য ভাইরাস থেকে নিয়ে করা হয়, পার্ট অফ দ্য ব্যাকটেরিয়াকে নিয়ে করা হয়। এতে যেসব ভ্যাকসিন তৈরি করা হয়, অ্যান্টিজেন নেওয়া হয়, এটা অসংক্রামক পার্টিকেল। সো এই অসংক্রামক পার্টিকেলে আমার সংক্রামক ব্যাধি ছড়াবে বা ভ্যাকসিন দিয়ে আমার সংক্রামক ব্যাধি ছড়াবে এমন কোনো কথা নেই। আমরা দিচ্ছি তো সংক্রামক রোধ করার জন্য, সেখানে তো সংক্রামক ভ্যাকসিন দিয়ে সংক্রমণ হবে কি করে? প্রিয় দর্শক, আপনাদের যে সংখ্যাগুলো ছিল নিশ্চয়ই সেই সংখ্যার অবসান হয়েছে স্যারের এই উত্তরের মাধ্যমে। ভয়ের কোনো কারণ নেই। অতএব আসুন আমরা সঠিক সময়ে আমরা ভ্যাকসিন গ্রহণ করি। আমরা স্যার অনুষ্ঠানের অনেকটা শেষ ভাগের দিকে চলে এসেছি। তো আর একটি প্রশ্ন নিতে চাই, ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার জন্য তাদের জীবনযাত্রা কি হওয়া উচিত? প্রশ্ন করেছেন দিলরুবা আক্তার হ্যাপি, চট্টগ্রাম থেকে। ডায়াবেটিসকে সুনিয়ন্ত্রণ রাখার কতগুলি টিপস আছে। আমি বলি, একটা বিল্ডিংকে আপনি মজবুত রাখতে চান, একটা প্রসেস আছে। সেই প্রসেসটা কি বিল্ডিং মজবুত রাখার প্রথম ফাউন্ডেশনের উপরে খুব জোর দিতে হয় একটা বিল্ডিংকে মজবুত টেকসই রাখার জন্য। ঠিক তেমনি ডায়াবেটিস রোগীর বেলাও তাই, আমার ফাউন্ডেশনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। খুব সোজা বাংলায় বলছি, কারণ ফাউন্ডেশন হলো আপনার ব্যালেন্স লাইফ, আপনার হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল বলতে দুটো পার্টকে বোঝায়। ব্যালেন্স ডায়েট খেতে হবে, আপনি ইনব্যালেন্স ডায়েট খেলে হবে না। প্রত্যেকটা খাদ্য উপাদান অন্য মানুষের বেলা যে প্রযোজ্য, ডায়াবেটিস রোগীর বেলায় একই প্রযোজ্য, কোনো বাড়তি কোনো আলাদা কোনো ডায়েট কিন্তু নেই। সেম ডায়েট, ব্যালেন্স ডায়েট ডায়াবেটিস রোগীর জন্য, নন ডায়াবেটিসের জন্য প্রযোজ্য। শুধু খালি রিফাইন্ড সুগার যেটা আছে সেটা সঙ্গে সঙ্গে রক্তে শোষিত হয়, সে ধরনের আপনি কার্বোহাইড্রেট আপনি খাবেন না। দ্বিতীয় হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খুবই ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে
আমার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখা যায়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমার ইনসুলিন কার্যক্ষমতা বাড়ানো যায়। এই দুটা করার পর যেটা ইম্পর্টেন্ট হলো আমার বাসায় রেকর্ড করা সুগার। এটা কিন্তু রোগীদের কাজ, প্রতিদিন কমপক্ষে না হলেও 3 দিন পর পর 7 দিন পর পর, ডিপেন্ডস অন দ্য ব্লাড সুগার দেখে প্রতি সারাদিনে আপনি ব্লাড সুগারটা দেখতে হবে, কোন বেলায় বেশি থাকে কোন বেলা কম থাকে, সেই জিনিসটা ডাক্তারকে দেখাইতে হবে যে আমার ব্লাড সুগার এই জায়গাটা বেশি এই জায়গাটা কম। তখন ডাক্তার শিবির আপনাকে গাইড করবে যাতে আপনার সারাদিন সুগার নিয়ন্ত্রণ থাকা যায়। এবং ওষুধপত্র যেটা আছে সেটা হলো আপনি প্রয়োগ করতে হবে, খাবার বড়ি হোক ইনসুলিন হোক। অনেকে ইনসুলিন প্রতি একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে ইনসুলিন হয়তো শেষ চিকিৎসা। আসলে ইনসুলিন কিন্তু শেষ চিকিৎসা না, ইনসুলিন শুড বি দ্য ফার্স্ট চিকিৎসা। কেন বলছি? আমার শরীরে ইনসুলিন নাই, ইনসুলিন নাই বলে তো আমার ডায়াবেটিস হয়েছে। যার শরীরে ইনসুলিন আছে সেটা ডায়াবেটিস হবে না। তো আমার শরীরে ইনসুলিন নাই, ইনসুলিন দিয়েই পূরণ করো। আমার শরীরে পানি নাই, পানি দিয়েই পূরণ করো। ইনসুলিন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, ইনসুলিন আমার শরীরে একটা উপাদান। পানি যেমন শরীরের উপাদান, তার পার্শ্ব প্রতিক্রিয়া নাই। পানি কোনো মেডিসিন না, ইনসুলিন কোনো মেডিসিন নাই, পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কিছুই নাই। সো যেটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যেটা আমার শরীরের উপাদান, সেটা দিতে আমার আপত্তি কোথায়? শুধু আপত্তি শুধু এক জায়গাতেই, প্রিক করতে হবে। প্রিকটা যদি আমি নগণ্যভাবে চিন্তা করি যে সিম্পল প্রিক থেকে যদি আমি কমপ্লিকেশন হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি, আমার খরচ কমাইতে চাই, লাইফ এক্সপেক্টেন্সি বাড়াইতে চাই, প্রোডাক্টিভ লাইফ চিন্তা করতে চাই, তাহলে এই সিম্পল প্রিক ইজ নট এ ম্যাটার। আপনি মোটিভেশন হতে পারে যে দরকার লাগলে সারা জীবন দিন আপনি ইনসুলিন দিয়ে সুগার নিয়ন্ত্রণ রাখবেন। এবং বুদ্ধিমান ডায়াবেটিস তাকে বলা হয় হু স্টার্ট ইনসুলিন ফ্রম দ্য বিগিনিং অফ ডায়াবেটিস। তাহলে আপনি ভালো থাকার চিন্তা ভাবনা করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে আপনার এই প্রাণবন্ত আলোচনা, প্রাঞ্জল ভাষায় যে বর্ণনা, আমাদের যে দর্শক বৃন্দ আপনারা দেখছেন, এটি যদি আপনারা একটু সতর্কতার সাথে মেনে চলেন তাহলে কিন্তু ডায়াবেটিস আপনাকে ভোগাবে না। ডায়াবেটিস আপনার শরীরে থাকবে কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। তো আসুন আমরা সতর্ক হই, এবং আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আপনাকে এবং আপনাদেরকে সতর্কতা অবলম্বন করা এবং সতর্ক করানো। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। বরাবর মতোই আপনি সব সময় অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করে থাকেন, এবং আমরাও চাই যে আপনার এই জাতীয় স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় ছড়িয়ে পড়বে। সেই চিন্তা থেকেই রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ারের শুভ সূচনা হয়েছে রাজ টিভির পর্দায়। এটি প্রতি সপ্তাহে সম্প্রচারিত হবে, এবং বরাবরের মতন প্রথম পর্বে আপনি বাংলাদেশের একমাত্র এন্ডোক্রাইনোলজিস্ট যিনি, যার হাত ধরে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এক নবজাগরণ তৈরি করেছে ডায়াবেটিস রোগীদের সচেতনতা তৈরিতে, পাশাপাশি এন্ডোক্রাইন সাবজেক্টটিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনার যে উদ্যমী, আপনার যে সাহসী পদক্ষেপ, সেটি আসলে চিকিৎসকদের মধ্যে অনেক বেশি প্রভাবিত বিস্তার করছে, এবং আমরাও চাই এই ধারা অব্যাহত থাকবে। শেষ দিকে একটু জানতে চাই যে আজকের এই আয়োজনে আসতে পেরে আপনার স্যার কেমন লাগলো, এবং কিভাবে আমরা এই অনুষ্ঠানটিকে আরো সামনের দিকে বেগবান করতে পারি। ধন্যবাদ আপনাকে যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি ডায়াবেটিস নিয়ে যেহেতু আজকে কথা হলো, ভ্যাকসিন নিয়ে কথা হলো, এটা কিন্তু একটা সুযোগ যে আমার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা অ্যামাং দ্য ডায়াবেটিক পেশেন্ট, তার রিলেটিভদের ভিতরে। কারণ ডায়াবেটিস রোগীদের যেহেতু মৃত্যু ঝুঁকি বেশি, কমপ্লিকেশন বেশি, যে কোনো সংক্রামক ব্যাধির টিকা নেওয়াটা অগ্রাধিকার। শুধু আমি আজকে করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলছি না, যে কোনো ভ্যাকসিন ডায়াবেটিস রোগীর অগ্রাধিকার, কারণ তার প্রবলেমগুলি কম হবে, মারাত্মক ঝুঁকিটা কম হবে। সেই ক্ষেত্রে নিউমোনিয়া ভ্যাকসিন আপনি নেবেন। এখন তো নিউমোনিয়া ভ্যাকসিন অ্যাভেলেবল, একটা শর্ট দিলেই আপনার আজীবন আপনি অ্যান্টিবডি ফর্ম করবে, প্রোটেকশন আসবে। ফ্লু ভ্যাকসিন সাধারণত যেহেতু ফ্লু ভাইরাস খুব তাড়াতাড়ি তার পরিবর্তন করে, তার ভুল পাল্টায়, সেই হিসাবে ফ্লু ভ্যাকসিন প্রতি মাসে মাসে নেওয়া যাবে। HIV ভ্যাকসিন আপনি অবশ্যই নেবেন। অন্য যে ভ্যাকসিনগুলি আছে, টিটেনাস ভ্যাকসিন, এগুলি আপনি নেবেন। তাহলে আপনার যে প্রবলেমগুলি আসবে সংক্রমণ ব্যাধির কারণে ডায়াবেটিস রোগীদের উপর যে ঝুঁকিটা আসে, সেই ঝুঁকিটা কমে যাবে। সো পাশাপাশি আমি বলবো প্রত্যেক ডায়াবেটিস রোগী যদি আপনি নিউমোনিয়া ভ্যাকসিন না নিয়ে থাকেন, আপনি নেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছরে একবার করে নেন। আর কোনোনত মেবি লাইফ লাইন, মে নট বি লাইফ লাইন, ইট ইজ নট, এই মুহূর্তে বলা সম্ভব না করোনা ভ্যাকসিনকে লাইফ টাইম দিলে হবে কিনা, অ্যান্টিবডি থাকবে কিনা, এটা সময় আমাদেরকে বলবে যে এভরি ইয়ার দিতে হবে কিনা, না একবার দিলে চলবে। অথবা এমনও হতে পারে যে আমাদের যে সায়েন্টিস্টরা ওরকম চিন্তা করছে যে একটা ওয়ান শট ফর দ্য হোল লাইফ, এটাও হতে পারে। এটা সময় আমাদেরকে বলবে। বিজ্ঞানীরা কিন্তু বসে নেই, সবাই কিন্তু চিন্তা ভাবনা করছে কিভাবে মানুষকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, প্রোটেকশন রাখা যায় সংক্রমণ ব্যাধির কবল থেকে। কারণ তাতে কিন্তু আমাদের অনেক কস্ট, হেলথ কস্ট খুবই ইম্পর্টেন্ট কস্ট। কারণ আপনি একটা
গভর্নমেন্ট যদি একটা ন্যাশন যদি হেলথ কস্টের উপর চাপ সৃষ্টি করে, হেলথ কস্টের ভিত্তিতে বেশি টাকাইতে হয়, টাকা পয়সা খরচ করতে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট বেশি দিতে হয়, তাহলে অন্যান্য সেক্টর যেগুলি আছে ডেভেলপমেন্ট, সেই সেক্টরগুলো কিন্তু ব্যাহত হবে। সেই জন্য বলছি হেলথ কস্ট কমাইতে গেলে আপনাকে অবশ্যই প্রত্যেক ডায়াবেটিস রোগী, প্রত্যেক মানুষকে কিন্তু সচেতন হইতে হবে যাতে রোগ না হয়। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান উপস্থিতির জন্য, এবং আমরা প্রত্যাশা রাখবো এভাবেই রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কথাগুলোকে, তথ্যগুলোকে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিবেন, সেই শুভ প্রত্যাশা রাখছি এবং আপনার সুদীর্ঘ জীবন, সুস্বাস্থ্য জীবন কামনা করছি। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনছেন, ধৈর্য সহকারে শুনছেন। আমি কৃতজ্ঞ সবার কাছে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করলেন রেডিয়েন্ট ডায়াবেটিস কেয়ারের প্রথম পর্বে। আমরা আলোচনা করলাম ডায়াবেটিক রোগীদের কোভিড-19 ভ্যাকসিন বিষয়ে সতর্কতা, আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করলেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান, প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা। আমাদের আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই কার্লিনা অ্যান্ড কার্লিনা এম। আমরা অনুষ্ঠান একেবারে শেষ ভাগে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বলবো, আসলে ডায়াবেটিস এটি একটি শৃঙ্খল জীবন, একটি নিয়ন্ত্রিত জীবন যদি আপনি পালন করেন এবং মেনে চলেন, এবং একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে যদি আপনি আপনার জীবনযাত্রার মান ঠিক করেন, তাহলে কিন্তু এই ডায়াবেটিস আপনাকে কিছুই করতে পারবে না। আর ভ্যাকসিন নিয়ে যে সংশয়গুলো আপনাদের ছিল নিশ্চয়ই এই আলোচনা থেকে সেই সংশয়গুলো, সেই ভয়গুলো নিশ্চয়ই কেটে গিয়েছে, এবং যদি না কাটে আবারও আপনাকে এই অনুষ্ঠানটি দেখার আহ্বান জানাচ্ছি, এবং বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে আপনার ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করে তাদেরকে জানবার সুযোগ করে দিবেন। আশা করছি সবার সংশয় কেটে যাবে এই অনুষ্ঠানটি দেখে। আসুন আমরা সবাই ভালো থাকি, নিজে ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our